আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় হৃদয় নিয়ে খেলছে আর্জেন্টিনা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এবং জনপ্রিয় ফুটবল বিশেষজ্ঞ হাবিবুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। আমি মামুনুল ইসলামকে দিয়ে শুরু করতে চাই। খেলার খবর তো আমরা দেখেছি যে দুর্দান্ত, মানে আর্জেন্টিনার ইদানিং দেখছি যে মানুষের হৃদয় নিয়ে খেলার দমবন্ধ হয়ে যাওয়ার একটা অবস্থা হয়। কারণটা কি? এটি কি তারা ইচ্ছা করেই কাজটি করেন নাকি? ধন্যবাদ আপনাকে ভাইয়া। আসলে মেন জিনিস হচ্ছিল আমরা যারা খেলা দেখি বা খেলা অনুভব করি বা উপভোগ করি, যেটাই বলেন আনন্দ, এটা আর্জেন্টিনা সবাইকে দিচ্ছে। ফার্স্টে টেনশনে ফেলাচ্ছে, পরে জয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে একটা আনন্দের একটা স্পেস ক্রিয়েট করা। আমি বলবো যে আসলে আর্জেন্টিনার লাস্ট নকআউটগুলিতে যেভাবে কামব্যাক করেছে, আসলে এটা টিম, তাদের মেন্টালি স্ট্রেংথ বলেন, আই থিঙ্ক তাদের ডেডিকেশন বলেন, ডিসিপ্লিন বলেন, তাদের একজন প্লেয়ারের প্রতি ভালোবাসা বলেন, সব কিছু মিলে তারা চায় তার হাতে আবার ওয়ার্ল্ড কাপটা উঠুক। এই যে একটা ভালোবাসা, এই যে একটা টিম বন্ডিং, এই জায়গা থেকে কিন্তু আসলে সুন্দর ফুটবল খেলাটা আমরা সবাই উপভোগ করছি। নাহলে আমরা উপভোগ করতে পারতাম। স্পিরিটটা একটা টিম স্পিরিট, কোচিং স্টাফ, প্লেয়ার, পুরো দেশ বলেন, আর্জেন্টিনা বলেন, পুরো ওয়ার্ল্ড বলেন। এবং এই দলটি তো বেশ অনেকদিন ধরে একই সঙ্গে লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে একই সঙ্গে তারা 22-26 পরপর 4 বছর, 4টে ওয়ার্ল্ড কাপের মধ্যে 3টে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতেছে, 2টা রানার্স আপ, একটা চ্যাম্পিয়ন, আর 18 ওয়ার্ল্ড কাপে আই থিঙ্ক তারা কোয়ার্টার ফাইনালে হেরে গেছে। সব কিছু মিলে আমি বলবো যে টিম স্ট্রেংথ যদি চিন্তা করেন, ওই ধরনের স্ট্রেংথ প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওই মানে অন্য টিম, স্পেন, ফ্রান্স, এদের মতো স্ট্রেংথ নেই। স্ট্রেংথ একটাই, লিওনেল মেসি, ম্যাজিশিয়ান একটাই। আপনার লাস্ট যদি প্রত্যেকটা ম্যাচ দেখেন, ম্যাজিশিয়ানের কিছু ম্যাজিক কিছুক্ষণ আগে 10 মিনিটে খেলা শেষ। স্টিল না আমরা এটা বিশ্বাস, মানুষের মুখে মুখে এটা বিশ্বাস করা। আপনি তো একটু আগে বললেন আসলে হৃদয় নিয়ে খেলা, এটা লিওনেল মেসির পক্ষে সম্ভব। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি হাবিবুর রহমানের কাছে আসতে চাইব যে আপনি এ পর্যন্ত যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন তার সবই দেখছি যে ঠিক হয়ে গেছে, যে আমাকে বলা যায় যে আপনি ভবিষ্যৎ দেখতে পান। আপনার কাছে কি মনে হয় যে ফাইনালে কি শেষ রক্ষা হবে তো আর্জেন্টিনার? আচ্ছা, আমি অ্যান্সারটা একটু ডিফারেন্টলি দিতে চাই। ভবিষ্যৎ না, আসলে এটাকে বলে প্রিভিউটা আসলে রিসার্চ করে পেতে হয়। তো আপনার রিসার্চের সাবজেক্ট যদি হয় লিওনেল মেসি, তাহলে আপনার সব অঙ্ক মিলে যাবে দিন শেষে। কারণ ফুটবলটা ধরেন সবাই 22 জন খেলোয়াড় খেলে, 70 মিনিট খেলে, বাকি 20 মিনিট খেলে লিওনেল মেসি। তো এখানেই আসলে আর্জেন্টিনার কারেন্ট যে সিচুয়েশন, এই খেলাটা এখন আর ট্যাকটিক্সে নাই, এই খেলাটা চলে গেছে স্পিরিটে। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে, আগে ছিল মেসি ওদের ক্যাপ্টেন, এখন হলো স্পিরিচুয়াল ক্যাপ্টেন। এখন ওরা হচ্ছে মেসির জন্য জানটা মাঠে রেখে দেয়, যে আমাদের জানের উপরে যাবে, যা কিছু যাবে। আসলে ফাইটটাও ওইরকম হয়। এই কারণে যখন আর্জেন্টিনা খাদের কিনারায় হয়, তখন আসলে জানের পরও আর বাইরের খেলা হয়ে যায়। তো এই কারণে এই খেলাটাকে অতি দানবীয় মনে হয়, যে এভাবেও কিভাবে সম্ভব, এভাবেও কি ফিরে আসা যায়। তো এভাবেও ফিরে আসা যায়, এবং সেটা আর্জেন্টিনা হলে তো অবশ্যই যায়। সো স্পেনের আর্জেন্টিনার ক্ষেত্রে যে কোশ্চেনটা করছেন, এটা ম্যাটার করবে এক্সপিরিয়েন্স ভার্সাস ইউথ। তো আমরা সারা জীবন দেখে আসছি যে দিন শেষে নার্ভে খেলা হবে এখন। সো এক্সপিরিয়েন্সের জয় হওয়াটা খুব মানে সম্ভাবনাটা অনেক বেশি, কারণ সেই এক্সপিরিয়েন্সের সাথে আছে লায়নেল মেসি, যিনি হচ্ছে আগে ছিলেন ওয়ার্ল্ড বেস্ট প্লে মেকার, এখন হচ্ছেন ওয়ার্ল্ড বেস্ট এক্সপিরিয়েন্সড প্লে মেকার। আর মানে 2010 সালের দিকে আর্জেন্টিনা এবং স্পেনের একটা ফ্রেন্ডলি হয়েছিল, জাভি ইনিয়েস্তারা তখন মেসির টিমমেট ছিল। তো ওই ম্যাচটাতে আর্জেন্টিনা যে টিম নিয়ে আসছে, সেটা স্পেনের টিমের স্কোয়াডের কাছে কিছুই না, কিন্তু ওই ম্যাচের রেজাল্ট ছিল 4-1। তো আসলে লায়নেল মেসি হলো ডিফারেন্স মেকার। আর তাছাড়া স্প্যানিশ যে জেনারেশনটা এখন, মানে স্পেনের এখন যে টিমটা, এদের নিয়ারলি সবার আইডল হলো লায়নেল মেসি। মানে ব্যাপারটা এখন হয়েছে যে আর্জেন্টিনা কোয়ালিফাই করার পরে পাউ কুবার্সি আর্জেন্টিনার জার্সি গায়ে ইনস্টাগ্রাম স্টোরি দিচ্ছে, লামিন ইয়ামাল স্টোরি দিচ্ছে, মানে ব্যাপারটা এরকম, দে আর ওয়েটিং ফর দিস ফাইনাল, মানে এরকম একটা ব্যাপার। সো মেসি তার সম্মানের সাথেই শেষ করবে। আমার কাছে মনে হচ্ছে যে ফুটবল বিধাতাও মনে হয় চায় যে মানে মেসি এটা আরেকটা জিতো। সো আমরা প্রকৃতির ঊর্ধ্বে কিছু বলতে পারি না, তবে এটা বলতে পারি যে ফাইনাল হবে একটা হিস্টোরিক ফাইনাল, বার্সেলোনা স্টাইল ফাইনাল। জি,
কিন্তু স্পেনের কি সেই সামর্থ্য কি আছে? আমি সবকিছু বলি, সেই জায়গাটা আঘাত করার মতন সামর্থ্য কি স্পেনের দেখে? হ্যাঁ, কাগজে কলমে তো মানে ট্যাকটিক্যাল দিকগুলা যদি আমরা বিবেচনা করি তাহলে তো স্পেন ভেরি ফেভারিট ইন দিস ম্যাচ, কিন্তু ট্যাকটিক্সটা লায়নেল মেসির কাছে কখনো টেকে না। মানে দুনিয়ার বাঘা বাঘা যত কোচরা ছিলেন সবাই আসলে লায়নেল মেসিকে ট্যাকটিক্স দিয়ে আটকানোর চেষ্টা করেছেন। ইংল্যান্ডও কাল সেই ট্যাকটিক্সটাই অ্যাপ্লাই করেছেন, মেসি যাতে গোল না করতে পারে। তো গ্রেটদের ক্ষেত্রে ট্যাকটিক্স হ্যাঁ, মেসি যাতে গোল না করতে, দেখেন বক্সের ভিতরে ডিফেন্ডার, এরপরে একজন এক্সট্রা লম্বা ডিফেন্ডারও নামানো হয়েছে বেসিক্যালি মেসির ক্রস যাতে কাজে না আসে। মেসি ক্রস আফটার ক্রস আফটার ক্রস এবং পিন পয়েন্ট যেখানে তার সতীর্থ ঠিক সেখানে ড্রপ করেছে, এবং লাস্ট যে গোলটার ক্রস সেটা তার ডান পায়ের ক্রস ছিল। ডান পায়ে নিখুঁত ক্রস, লাউতারোকে সামনেও যেতে হয়নি পিছেও যেতে হয়নি, জাস্ট জায়গায় দাঁড়ায় হেডটা দিছে। একটা সুযোগই হ্যাঁ, মানে যথেষ্ট অনেক পার্থক্য করে দেওয়ার জন্য। এবং মনে করেন যে এই ম্যাচটা যদি এক্সট্রা টাইমেও যেত, কনফিডেন্টলি আমরা তখন দেখতে পাচ্ছিলাম যে আর্জেন্টিনাই ম্যাচটা বের করবে। মানে ইংল্যান্ডের কাছে বাকি সময়টা ছিল সারভাইভ করার মতো, কিন্তু আপনি বক্সে 12 জন মানে 10-11 জন প্রবেশ করাই দিয়েও আসলে লায়নেল মেসির প্লে মেকিং সারভাইভ করতে পারবেন না। এবং ফার্স্ট গোলটা ইনসাইড ফার্স্ট ট্রাই করছিল, মানে ইনসাইডের কার্লার ক্রসটা দেওয়ার চিন্তা করছে, কিন্তু মুহূর্তে ডিসিশন নিয়ে সোজা এনজো ফার্নান্দেজকে দিয়ে দিয়েছে পিছনে, দেখছে যে গ্যাপ আছে। মেসি সিজ দ্য মানে মেসি যে বইতে গ্যাপগুলো দেখে, এটা মনে করেন আমরা মানে উপর থেকে অ্যানালিটিক্যাল চোখ দিয়েও হয়তো অনেক সময় দেখি না, মানে দেখা পসিবল হয় না। তো হি ইজ মেসি। মামুনুল ইসলামের কাছে আসছে, মানে বলা হচ্ছে যে প্রথম গোলের পরে ইংল্যান্ড অনেক বেশি ডিফেন্সিভে চলে গিয়েছিল, সেটা কি তাদেরকে আসলে ওই শেষ পর্যন্ত ডিফেন্সিভে রেখেছে? না, আপনি এই ধরনের ম্যাচ 90 মানে 50-55 মিনিট বলেন, 45-60 মিনিট বলেন, ম্যাচ কোনো সময় রাখতে পারবেন না। যে কোনো ম্যাচ আপনি ডিফেন্ডিং যারা করে এই ম্যাচ রাখতে গেলে আপনার আসলে অনেক টাফ জব পালন করতে হয়। আই থিঙ্ক ইংল্যান্ড মনে করেছে মেক্সিকোর সঙ্গে যেটা করতে পেরেছে 10 জন নিয়ে, সেটা আসলে আর্জেন্টিনার সঙ্গে করতে পারবে। যেটা 3-2 ম্যাচ হয়েছে, মেক্সিকো ইংল্যান্ড রেড কার্ড খেয়েছে লাস্ট 33 মিনিটস, তারা রেড কার্ড নিয়ে 10 জন নিয়ে মাঠে ফাইট করেছে এবং 145% আই থিঙ্ক তাদের এফোর্ট ছিল, মানে 100-এর থেকে বেশি এফোর্ট ছিল। তারা এটাই মনে করেছে এই ম্যাচে যে না, তারা এই ডিফেন্ডিং করে পার পাওয়া যাবে। হাবিব একটা কথা বললো, একজন ম্যাজিশিয়ান আমাদের আর্জেন্টিনাতে আছে যে আসলে তাকে কোনো ট্যাকটিক্স দিয়ে আটকানো যায় না। ওয়ার্ল্ডের কোনো কোচই তো পারে নাই, কারণ তার বুদ্ধিমত্তা বলেন, তার 100 মানে ক্রসিং তার 95% পারফেকশন, তাও ডান পায়ে তার উইকেস্ট পায়ে সে এক্সট্রাঅর্ডিনারি ক্রস, 2 জন ডিফেন্ডারকে বিট করে, মানে সব কিছু মিলে হি ইজ এ মানে প্ল্যানিং মানে মেকার। আপনি সে চাইলে কি না পারে সে বারবার সেটা প্রমাণ করে দিয়ে যাচ্ছে। মেসি জাদু কি থামাতে পারবে স্পেন, আপনার কাছে কি মনে হয়? না, কিছু জায়গায় টাফ, কারণ আপনি যদি 18-22-এর মেসিকে আপনি দেখেন আর এখনের মেসিকে দেখেন, ডিফারেন্স অনেক। যখন আপনার স্পিড কমে গেছে, বাট আপনার টাচ, আপনার পাওয়ার, আপনার ফাইনাল পাস এগুলো কিন্তু কমে নেই। ওগুলো পারফেকশন যখন যত বয়স হয় তত বাড়ে, যে কোনো প্লেয়ার যত বয়স হবে তত তার মানে পারফেকশন বাড়বে, কিন্তু তার স্লো হবে সব ক্ষেত্রে। এখন নর্মালি জিনিসটা হচ্ছিল স্পেন আর আর্জেন্টিনা যদি আপনি চিন্তা করেন, স্পেন ফার বেটার আর্জেন্টিনা, একটু আগে বললো ইয়ং ভার্সেস এক্সপিরিয়েন্সের খেলা। আর যদি বিগত ম্যাচগুলি যদি চিন্তা করেন, অপেক্ষা করেন যে না আর্জেন্টিনার মধ্যে কিছু তো আছে কামব্যাক করার, তারা তো এটা প্রথম দিকে সেম কাজটা করতে পারে। তাই আসলে ম্যাচটা হবে এই এক্সপিরিয়েন্স বনাম ইয়ংদের, মেসি বনাম স্পেনের। আর স্পেনের বেশিরভাগই প্লেয়ারদের আইডল, তাদের একাডেমির ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার লিওনেল মেসি। ইয়ামালকে নিয়ে কথা হচ্ছে অনেক, আসলে কি মনে হয় ফাইনালিস্ট ইয়ামাল তার এখনো বেস্ট পারফর্মটা করতে পারে নাই পুরো ওয়ার্ল্ড কাপে। আমরা সেমিফাইনালে কিছু জিনিস দেখেছি, আমরা আসলে চিন্তা করি কি জানেন, আমরা যারা খালি মানে অনলি ফুটবল খেলা দেখি, ড্রিবলিং করলে মনে হয় সে ইজ দ্য বেস্ট। উইদাউট বলে কিছু মুভমেন্ট থাকে, যেটা আসলে উইদাউট বলে ইয়ামালের মুভমেন্টগুলি দেখলে বুঝতে পারবেন যে ডিফেন্ডারের পিছনে ইন করে আউটে চলে যাওয়া, আউটে ইনে চলে আসা, উইদাউট বলে যে মুভমেন্টটা সে করে, সেটাতে আপনি বুঝতে পারবেন সে তার কোয়ালিটি লেভেলটা কোন জায়গায়। কারণ সে এখন ইয়ং, যেটা আগে মেসি করতো উইদাউট বলে, উইথ বলও সে ফাস্টার। মানে আমি মনে করি যে আসলে ইয়ামাল ভার্সেস মেসি হবে না, এটার তুলনা হয় না, সেটা ইয়ামালও স্বীকার করবে না। হবে স্পেন বনাম মেসি, মানে স্পেন ভার্সেস মেসির খেলা,
এখন আপনি কিভাবে খেলবেন? স্পেন আসলে তাদের যে ফিলোসফি, ফুটবলের যে ফিলোসফি, এটার বাইরে তারা খেলবে না। তারা পাসিং করবে, এই পাশ থেকে এই পাশ রোটেট করবে, তারা তাদের মতো করে যে ফিলোসফি, তাদের বল 100% রাখার চেষ্টা করবে। বাট আর্জেন্টিনার কাজ তো ভিন্ন, আর্জেন্টিনা চাইবে ভিন্ন কিছু করতে। আবারও হাবিবুর রহমানের কাছে আসতে চাই। শেষের দিকে কেন মানে আর্জেন্টিনা, আবার সেই প্রশ্নটা করি, গত কয়েক মাস দেখলাম যে তাহলে শুরু থেকে আমরা ওই পারফরমেন্সটা কেন আমরা দেখি না? এটা কি কোচের কৌশলের কারণে না কি? আমার কাছে মনে হয় যে তারা আসলে এনার্জি রিজার্ভ করেই খেলে গেছে পুরো ওয়ার্ল্ড কাপ, নকআউট বিশেষ পুরো নকআউটেই তারা স্লো খেলাটাই খেলেছে। ওয়ার্ল্ড কাপের সবচেয়ে স্লোয়েস্ট টিম হলো আর্জেন্টিনা। সো এটা কাকতালীয় ব্যাপার হইতে পারে না, এটা পার্ট অফ ট্যাকটিক্স হইতে পারে। কারণ আপনি যখন স্লো খেলবেন তখনই অপোনেন্ট আপনাকে আন্ডার এস্টিমেট করা স্টার্ট করবে, তখনই অপোনেন্ট ভাববে যে না এরা ওইভাবে আসতে পারবে না, তখনই হচ্ছে অপোনেন্ট কমফোর্টেবল হয়ে যাবে। যখন অপোনেন্ট অনেক বেশি সুপার কমফোর্টেবল চলে যাবে, মানে একটা মনস্তাত্ত্বিক বিষয় কাজ করে। এবং মেন্টাল একটা ব্যাপার আছে। ওই সময় যদি হঠাৎ লায়নেল মেসি প্রেসার আপনার ডিফেন্সের উপরে বারবার বারবার আসছেড়ে পড়া শুরু করে, তখন আসলে ব্যাপারটা দাঁড়ায় যাবে এরকম যে মানে অপ্রস্তুতিতে ফেলে দেওয়ার জন্য, অর্থাৎ 5 থেকে 10 মিনিটের কোর্সে পুরো গেম হাতে থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর ওই কোর্সে পৃথিবীর সবচেয়ে পারফেক্ট প্লে মেকার আপনার ডিফেন্সের উপর ঝাঁপায় পড়ে। তো এই কারণে আসলে অন্যান্য টিমগুলো আগে থেকেই ট্যাকটিক্যালি কমফোর্টেবল থাকে। যখনই আর্জেন্টিনা এই গিয়ারটা স্টার্ট দেয় তখন আসলে এই ফুটবলটার কোনো জবাবই আসলে আর থাকে না, এবং কেউ কিন্তু দিতে পারে নাই। আর্জেন্টিনার শেষ 15 মিনিটের খেলার জবাব এখন পর্যন্ত কোনো অপোনেন্ট দিতে পারে নাই, না সুইডেন পারছে, না কেপ ভার্দে। এবং দেখেন কেপ ভার্দেকে নিয়ে আরেকটু কথা হওয়া দরকার, কারণ কেপ ভার্দে যেই দুইটা টিমকে নিউট্রালাইজ করছে, মানে যে দুইটা টিম আসলে কেপ ভার্দের সাথে রেগুলার টাইমে জিততে পারে নাই, সেই দুইটা টিম এখন ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট। সো ভোজিনিয়া ইজ এ ওয়ার্ল্ড কাপ হিরো, এবং কেপ ভার্দে ইজ এ ওয়ার্ল্ড কাপ টিম, মানে স্পিরিচুয়াল টিম, দে মাস্ট বি প্রাউড, এমন একটা একদম টিম। ঠিকই বলেছেন। এবং এখান থেকে আসলে মনে হয় যে একদিন হয়তো আমরাও এরকম কোনো মহাকাব্যিক রচনা দিতে পারবো, মানে আমাদের দেশের ফুটবল দিয়ে ইনশাআল্লাহ। ফুটবলের প্রতি মানুষের যে আগ্রহ, আবেগ, এবং মানে ফুটবল খেলার প্রতি যেই ভাইরা আছেন সিনিয়র ফুটবলার, তো আসলে ওনাদের সময়টা হয়তো এখন পার হয়ে গেছে। সামনের যেই প্রজন্মটা, এই প্রজন্মটা এখন মডার্ন ফুটবল অ্যানালাইজ করে পড়াশোনা করে হয়তো ফুটবলকে জেনে আসবে। সো এই ক্ষেত্রে ছোট দেশ হলেও আমাদের একটা দুর্দান্ত এফোর্টের জায়গা আছে, এবং এশিয়া থেকে 64 কান্ট্রির ওয়ার্ল্ড কাপ হইতে পারে। এশিয়ান কোয়ালিফায়ার একটু টাফ, বাট আমাদের ফুটবল কিন্তু আগাচ্ছে, এবং ডেফিনেটলি পাবলিক সাপোর্ট বাড়ছে। ইনশাআল্লাহ আমরা পারবো ইন আ ফিউচার। সো কেপ ভার্দের কথাটাতে চলে গেলাম এই কারণে যে ওরাই আসলে বুঝাইছে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের বিরুদ্ধেও বা ফাইনালিস্টদের বিরুদ্ধেও কিভাবে খেলতে হয়, তারা সেই খেলাটা দেখাইছে। সো এটা আমাদের জন্য একটা লেসন, আমাদের ফুটবলের ভবিষ্যতের জন্য এটা একটা শিক্ষা হতে পারে, এবং এই ওয়ার্ল্ড কাপে অনেক আন্ডারডগ টিম পারফর্ম করে গেছে। ফাইনালে আর্জেন্টিনার ট্যাকটিক্সটা কেমন হতে পারে? আমার কাছে মনে হচ্ছে যেই খেলাটা ফাইনালে আর্জেন্টিনা, এটি গত আমরা যেরকম দেখছি সেরকমই কি? না না 70 টু 80 মানে 90 মিনিটের স্প্যানে যে এই খেলাটা আর্জেন্টিনা ফাইনালে খেলছে, আর্জেন্টিনা এই খেলাটাকে দুই ভাগে ভাগ করবে। 70 টু 90 মিনিট একটা খেলা হবে, আবার ফার্স্ট হাফের ফার্স্ট হাইড্রেশন ব্রেকের পরে এরকম একটা প্রেসার দিতে পারে ফার্স্ট হাফে লিড নেওয়ার জন্য। মানে এই খেলাটা দুই ভাগে ভাগ করে খেলতে পারে, বাকি পুরো সময় খেলাটা হয়তো স্পেনের পায়ে খেলবে। আর আর্জেন্টিনা অপোনেন্টকে ইনভাইট করে খেলতে পছন্দ করে। তো স্পেন তো এমনিতেই আপনার বক্সের আশেপাশে শুধু আসতেই থাকবে, জাস্ট ম্যান মার্ক। স্পেন তো পকেট স্পেস খুঁজে, ম্যান মার্কিংটা আমার মনে হয় যদি একটু প্রপারলি ঠিকঠাক হয়, সেক্ষেত্রে আর্জেন্টিনাই স্প্যানিশ থ্রেট নিউট্রিলাইজ করতে পারে। কারণ আমরা বার্সেলোনাকে লো ব্লক টিমের বিপক্ষে সাফার করতে দেখেছি। ওই লো ব্লক কে ভাঙতো? কোনো এককালে লিওনেল মেসি, এখন ভাঙে লামিন ইয়ামাল। এখন লামিন ইয়ামালের পাশে বার্সেলোনায় কিন্তু রবার্ট লেভানডস্কি এবং রাফিনিয়া, এই ধরনের তারকারা আসলে তাকে মানে পেছন থেকে দেয়, সাপোর্টটা দিয়ে। আর মানে ইয়ার ক্ষেত্রে কিন্তু এখানে ফেরান তোরেস থাকে, ওরিয়াজাবাল থাকে। ওরিয়াজাবাল খুব ভালো খেলেছেন, বাট এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার ক্ষেত্রে আসলে তার হাইট এবং আদার্স অন্যান্য বিষয়গুলো বিবেচনায় দানি অলমোকে যদি লিসান্দ্রো মার্টিনেজ পাহারা দেয়, লিসান্দ্রো মার্টিনেজ অন দ্য বলে ভেরি গুড। তো আর ক্রিশ্চিয়ান রোমেরো ওরিয়াজাবালকে পাহারা দিলে আসলে তবে মিকেল মেরিনো বেঞ্চ থেকে যখন আসে তখন একটু অফ ট্র্যাকে উনি বেশ একটা ভালো পকেট স্পেস খুঁজে বের করার ট্রাই করেন, সুতরাং তাকেও গার্ডেড রাখতে হবে। সো এই ম্যাচে
জুড বেলিংগামকে যেরকম পারাদেস ইনঅ্যাক্টিভ করে ফেলেছেন, দানি ওলমোর জন্যও হয়তো পারাদেসই থাকবেন গার্ডেড। আর বার্সেলোনা স্টাইলকে গুলিয়ানো সিমিওনে এবং নিকো গঞ্জালেস টাইপের উইঙ্গাররা বার্সেলোনার ডিফেন্স লাইনের পিছনে দৌড়ায়। স্পেন হাইলাইনই খেলে, আর মেসি হাইলাইন বিট করতে জানে, লাইন ব্রেকার, হি ইজ দ্য লাইন ব্রেকার। সো এই ক্ষেত্রে ধরেন জুলিয়ান আলভারেজ সামনে রান নিচ্ছে। অ্যাথলেটিকো মাদ্রিদ স্টাইল কিন্তু বার্সেলোনাকে এই সিজনে 2 বার হারাইছে এবং 4 ম্যাচের লেগ, মানে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল, কোপা দেল রে সেমিফাইনাল। সো এই কারণে আমি বলতে পারি যে আর্জেন্টিনা হয়তো সিমিওনের ওই স্টাইলটাকে রেপ্লিকেট করতে পারে, কিন্তু সিমিওনের স্টাইলে একটা জিনিসেরই অনেক বড় অভাব, সেটা হচ্ছে মেসি ছিল না। সিমিওনের স্টাইলে ছিল গ্রিজমান। এখন গ্রিজমান আর মেসির ইম্প্যাক্টকে যদি আপনি ডাইরেক্টলি আলাদা করে ফেলেন, দ্যাটস 10x। আপনার কাছে সবকিছু দিয়ে মনে হচ্ছে যে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন? আমার কাছে মনে হচ্ছে চ্যাম্পিয়ন তো বলা যায় না, ফাইনালিস্টরা সবাই চ্যাম্পিয়ন হয়। আপনার কাছে একটা প্রেডিকশন যারা ফাইনালিস্ট, আপনি আগে যে কয়েকবার বলেছেন সবই মিলে গেছে আমাদের দর্শকরা। হ্যাঁ, হয়তো এই পর্যন্ত আমার সেমিফাইনাল থেকে 4টা সেমিফাইনাল, মানে 2টা সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনালগুলো আসলে অ্যাকুরেট, এমনকি রাউন্ড অফ 16 ব্রাজিল নরওয়ে থেকে আমার এই যাত্রাটা শুরু হয়েছে। বা এখন মানে আমার এটা আমার কোনো মানে ওইভাবে ক্যালকুলেশন না, জাস্ট একটা গাট ফিলিং যে মেসি এই ম্যাচটা ছেড়ে দেবে না, এইটাই, আর কোনো ইয়া না, গাট ফিলিং। আপনি নিশ্চিত করে বলতে হ্যাঁ, এই পারছেন খেলাটা এক্সট্রা টাইমেও যেতে পারে, ইভেন পেনাল্টি আপনি শুটআউটও নিশ্চিত করে বলতে পারছেন না যে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে? না, এটা বলা যাচ্ছে না। তবে 50-50 ম্যাচ, আর এই 50-50-তে শুধু ডিফারেন্স মেকার হইতে পারে মেসি। আর যদি মেসি টাইমে খেলা শেষ না হয়, তাহলে এক্সট্রা টাইমের পরে পেনাল্টি শুটআউটে দিস ক্যান বি এমিলিয়ানো মার্টিনেজ শো ওয়ান্স अगेन। স্পেন কিন্তু পেনাল্টি শুটআউট, স্পেনকে রেগুলার টাইমে জিততে হবে যদি আর্জেন্টিনা হারাইতে হয়। রেগুলার টাইম বা এক্সট্রা টাইম চললে ওর মধ্যে গোল করে জিততে হবে। আর স্পেন কিন্তু মানে হাই স্কোরিং টিম না, কিন্তু আর্জেন্টিনা হাই স্কোরিং টিম। জি, আপনার কাছে আমি আবার মামুনুল ইসলামের কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হয় ফাইনালের কৌশলটা কেমন হবে? কাদের? মানে আর্জেন্টিনার কেমন হওয়া উচিত? না, আসলে সেম স্টাইলে ফুটবল খেলে যাচ্ছে, তো আপনাকে ওয়েট করতে হচ্ছে 90 মিনিটস, 92 মিনিটস, 93 মিনিটস। একটা ম্যাচ খালি 120 মিনিটস ম্যাচ খেলেছে কাপ ভার্দের সঙ্গে। তাছাড়া প্রত্যেকটা ম্যাচ 90 মিনিটেই একদম লাস্ট মোমেন্টেই গোল করা। আসলে স্পেনের সঙ্গে খেলতে গেলে স্পেনের মতো করে তাদের খেলতে হবে। স্পেন আসলে কাউন্টার প্রেস করে ফুটবল খেলে, মিস হলে স্পেন আর্জেন্টিনার হাফে বেশিরভাগ থাকার ট্রাই করবে, কারণ তারা ওই জায়গাটুকু থাকার কেন ট্রাই করে, যখন বল মিস করে তারা কাউন্টার প্রেসটা করে বলটা আবার নিয়ে নেয় 5 সেকেন্ডের মধ্যে। এটা গাদিওলারই সিস্টেম 6 সেকেন্ড, বাট এটা এই স্পেন টিম ভালোভাবে করতেছে 5 সেকেন্ডে। দ্যাটস ওয়াই এই স্পেন টিম স্টিল নাও একটা মাত্র পুরো ওয়ার্ল্ড কাপে গোল রিসিভ করেছে। এটা তাদের সবচেয়ে বড় গুড সাইড। তারা গোল কম করেছে, বাট তারা গোল রিসিভ করছে অনলি 1। আমি মনে করি এখানে আর্জেন্টিনার থেকে আসলে আমরা বললে তো হবে না, স্কলানির মতো কোচ ওয়েট করতেছে যে আসলে স্পেনের সঙ্গে কীভাবে বাড়ি, মানে এটা নার্ভের খেলা হবে। নার্ভটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা দুটো টিমের। আর এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, আসলে ট্যাকটিক্যাল অনুযায়ী থেকে বেশি আমি মনে করি ফোকাসটা থাকবে মেসির উপরে, কিন্তু গোল করবে আরেকজন। সেম আই থিঙ্ক আলভারেজ হতে পারে, মার্টিনেজ, লাতারো হতে পারে। আই থিঙ্ক ডিপেন্ড করে হচ্ছিল যে স্টাইলে তারা ফুটবল খেলে, স্লো বিল্ড আপ, দুজনই স্লো বিল্ড আপ ফুটবল ওই ধরনের খেলবে, এর বাইরে খেলবে না। কিন্তু স্পেনের পাসিং অ্যাবিলিটিটা অনেক, ওরা আসলে খুব কমফোর্টেবল বল পাস এবং খুব ফাস্ট ফুটবল খেলে। আর্জেন্টিনার আসলে খেলতে গেলে ইয়ামালকে একটু দেখে রাখতে হবে, কারণ ইয়ামাল হলো তাদের মেইন ডেঞ্জার জোন, অন্যরা এতটুক পেইন দিবে না। আর হলো অলমো আর্জেন্টিনার খুব ভালো করতে পারে যদি পেদ্রি, এখন তো ফর্মলেস, যদি পেদ্রিকে এইটার জন্য স্টার্ট না করায়, কারণ যেভাবে পেদ্রি হোল্ড করে তার কাছ থেকে মানে আর্জেন্টিনা মিডফিল্ড কন্ট্রোল পাওয়া খুব কঠিন হবে উইথ বলে। জি, আর আমি তো এমনি ইয়া ছাড়া বলতেছি না বলতে পারেন, স্পেনের হচ্ছে 5 সেকেন্ড যে রিকভারিটা, এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে বড়। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে 5 সেকেন্ড রিকভারির জন্য আপনার 3 থেকে 4 জন প্লেয়ার কমিট করা লাগে। সো এই রিকভারিটা আপনি কার থেকে করতেছেন, এটা একটা ইম্পর্টেন্ট। এই রিকভারিটা যদি আপনি মেসির থেকে করতে যান, একটা বল কিন্তু বের হয়ে যেতে পারে, পাবেন না। মানে ওই রিকভারিটা আপনি নাও করতে, কারণ মেসি হলো প্রেস রেসিস্টেন্স প্লেয়ারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। মেসি, ইনিয়েস্তা, জাভি এরা প্রেস রেসিস্টেন্ট ছিল। পেদ্রিও সেই লেভেলেরই প্লেয়ার, প্রেস রেসিস্টেন্স। আবার এনজো ফার্নান্দেজও কিন্তু প্রেস রেসিস্টেন্স।
ম্যাকঅ্যালিস্টারও নিয়ারলি পেস আপনি কমফোর্টেবল উইথ বলে কমফোর্টেবল, তাদেরকে প্রেসিং করে পাবেন না। গুড পাসিং অপশন। এবং স্পেনের ব্যাকলাইন থেকে প্লেমেকিং টাইপের মানে পাসিং রেঞ্জ দেয় হচ্ছে পাউ কুবার্সি, আর্জেন্টিনা থেকে সেটা লিসান্দ্রো মার্টিনেজ। সো মানে হয়তো নামের বিচারে কিছুটা স্পেন আগায় থাকবে, কিন্তু খেলার স্টাইল বা সিমিলার ইয়ার ট্যাকটিক্যাল ব্যাপারগুলোতে দুই দলই কম্প্যাক্ট খেলতে পছন্দ করে, মানে সব প্লেয়ার এক জায়গায় কমিট করে রাখবে, মিডল ওভারলোড করবে, এরপরে হচ্ছে গেম বের করবে। কিন্তু সব প্লেয়ার এক জায়গায় কমিট করে রাখলে গেম যদি স্পেন বের করতে পারে, সেটা তো উইথ মেসি আর্জেন্টিনাও পারে। মেসি তো প্লে মেকিং এ ইয়ামালের চেয়ে কয়েক গুণ বেটার। ডেফিনেটলি মানে স্পেনের প্লে মেকিংটা ইয়ামাল করছে, মেসি আর্জেন্টিনার প্লে মেকিংটা করবে। হয় এখন কথা হচ্ছে মানে ফার্স্ট রানার কার বেশি, স্পেনের নাকি আর্জেন্টিনার, এটা আমাদেরকে বুঝতে হবে। ইয়ামাল বল বের করবে, স্পেনের কিন্তু অ্যালেক্স বায়না বা ওরিয়াজাবাল ফার্স্ট রানার, ওরা কেউই ফার্স্ট রানার। আর্জেন্টিনায় গুলিয়ানো সিমিওনে, জুলিয়ান আলভারেজ, ইভেন লাউতারো মার্টিনেজ, এভরিওয়ান ইজ এ ফার্স্ট রানার। সো এই জন্যই বলছি যে সামহাও আমার কাছে ফিলিং আসতেছে যে আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক হতে যাচ্ছে। আমরা যদি গতকালকের ম্যাচটার দিকে আবার একটু তাকাই, যে ফার্স্ট হাফের কথা আমি যদি ধরি, যে অনেকটা শারীরিক বিষয় আমরা দেখেছি এবং ম্যাচের পরও একটা দেখেছি একটা উত্তেজনা, খেলার বাইরেও এক ধরনের উত্তেজনা কাজ করেছে। মানে এটার কারণটা কি? এটা আসলে একটা নার্ভের ব্যাপার ছিল। বেলিংগাম কিছুটা মেসিকে প্রভোক করার ট্রাই করেছিলেন একটা পর্যায়ে, যখন মেসি একটা ফাউল হয়েছে তখন বেলিংগাম বলছে তাইলে আগের ফাউলটা, মানে তাদের মধ্যে এরকম একটা কথোপকথন হয়েছিল, যেটা অনেক ফ্যানরা আসলে মিস ইন্টারপ্রেট করছে, ভাবছে যে বেলিংগাম মেসির মনে হয় খারাপ কিছু বলছে। খারাপ কিছু বলে না, একটা ফাউল ডিসকাস করছে। তো যেখানে আসলে মানে জেস্টারের কারণে মেসি হয়তো জিনিসটা, কারণ বেলিংগাম তো বলছে ইংলিশে নিশ্চয়ই, মেসি তো ইংলিশে একটু কম বোঝে, সো এই কারণে হইতে পারে যে মেসি জিনিসটাকে একটু ডিফারেন্টলি নিয়ে নিছে এবং সেই জিনিসটা রাগে নিয়ে নিছে। আর মেসিকে রাগানো ঠিক না, এটা বেলিংগামের এক্স টিমমেটরা অনেকবার অনেক ইন্টারভিউতে বলছে। যেমন মানে বেলিংগাম যেহেতু টিমে খেলে, রিয়াল মাদ্রিদ প্লেয়ার মার্সেলো, ক্যাসিমিরো, এরা বলছে যে আমরা মেসির সাথে কম কথা বলার চেষ্টা করতাম, একটা ট্যাকেল করে ফেললে, ফাউল করে ফেললে সরি বলতাম, মানে যাতে সে ঘুমন্তই থাকে, তাকে জাগানোর দরকার নেই। তো আসলে ইংলিশ মিডিয়া করছে কি, একদিন আগে গ্যারি নেভিল, তারপরে জেমি কারাগার, হ্যাঁ এরা হচ্ছে গিয়ে মেসিকে মানে শোয়াই দেওয়ার কথা বলছে, আর বলছে মেসিরে থামাই দেওয়ার একটা অপরচুনিটি, সে বুড়ো হয়ে গেছে, সো তাকে থামাই দিয়ে একটা ইতিহাস রচনা করো, বা নিজেদের টিমের জন্য বলুক আর যাই বলুক, এটা একটা মিস্টেক। আবার ধরেন এই ক্রিশ্চিয়ান রোমেরোর জন্য গ্যারি নেভিল খুব বাজে, লিসান্দ্রো মার্টিনের জন্য বাজে একটা বার্তা দিছে ম্যাচ শেষে। ক্রিশ্চিয়ান রোমেরো বলছে যে আমি তাকে একটা বিগ হাগ পাঠাই, আর আমি অপশন নেওয়ার পরে এত স্টুপিড হব না যে প্লেয়ারদের সমালোচনা করব। মানে এটা একটা মানে মাঠ এবং মাঠের বাইরে এটা একটা প্রেস্টিজিয়াস লড়াই ছিল। এই ম্যাচটা অ্যাকচুয়ালি মেসি এবং আর্জেন্টিনাকে জিততেই হতো, দেয়ার ওয়াজ নো আদার অপশন। আর আসলে মনে হয় উপরওয়ালাও ঠিক সেম ভাবে জিনিসটা চাইছে। আর্জেন্টিনা ইংল্যান্ডের আপনি বলছেন যে ফুটবল বিধাতার আর্জেন্টিনা ইংল্যান্ডের প্রবলেমটা হচ্ছিল তাদের 86 এর পর থেকে একটা ঝামেলা। 1986 এর পর থেকে এই ঝামেলা অনলি নট মাঠের বাইরে, এই যে মাঠের ডুয়েল হয়েছে, ফাইট হয়েছে, এটা দরকার ছিল। কারণ ল্যাতিন ফুটবলে কিন্তু এই কাজটা করে না ল্যাতিন ফুটবলাররা, তারা খুব সফট। আপনি ব্রাজিলকে দেখেছেন, ব্রাজিলের মধ্যে একজন প্লেয়ার ছিল বা দুইজন ছিল স্টাফ, ওয়ান এমারসন আর ওয়ান ডুঙ্গা। 94-এ ডুঙ্গা আর 2002-তে বা 98-এ এমারসন আর গিলবার্তো ডিফেন্সিভ মিডফিল্ড, এই তিনজনই ডিফেন্সিভ মিডফিল্ড। আর স্টপারে লুসিও কিছুটা মারমুখী ছিল, আর অন্যরা সব সফট ছিল। আর্জেন্টিনার এই ধরনের বারবার ব্যাক টু ব্যাক ফাইনাল খেলার রিজন হচ্ছিল তারা দুইটা ধরনের ফুটবল খেলে। কিছুটা তারা ইউরোপের টাচ আছে খেলায়, কিছুটা লাতিনে, তারা স্কিলের সঙ্গে সঙ্গে ফাইটার। এই যে সিমিওনেকে নামিয়েছে, সে নামার পর কি করলো, সে 6টা ফাউল সে নিজেই করলো, বিকজ অফ সে স্মল গাই 6 ফিটের সঙ্গে ফাইট করলো পুরো মাঠের। ইংল্যান্ডের প্লেয়ারদের সঙ্গে যখন 50-50-তে সে উইন করছে, কিছু জায়গায় এটা মেন্টালি গেম, যে আপনি যখন একবার বডিতে পারবেন না, দুইবার পারবেন না, 3বার আর যাবেন না, ঠিক আছে। ওই জায়গাটুকুতে নট অনলি সে, আপনার এনজো ফার্নান্দেজও সেম। এলিস্টার তো আসলে লিভারপুলে যাওয়ার পর ওর পারফরমেন্স ডে বাই ডে ডেভেলপ করেছে। ম্যাকঅ্যালিস্টারের প্যারাডাইসও সেম পাওয়ার ইউজ করছে। ওই কিছু জায়গায় পাওয়ার ইউজ করতে হয় 50-50-তে, আপনি ডুয়েল পাবেন না। দেখেন 3জন মিলে মেসিকে মারলো, সবাই চলে আসলো, যে ব্যাট ট্যাকেলটা করলো 3জন মিলে তো মেসিকে আটকাতে পারছিল না সেম টাইমে।
বাট এই জিনিসগুলো হয় কি, মাঠে যখন ডুয়েল হয় তখন টিমের জন্য বেটার হয়। তা আপনি শক্তিমাত্রায় আরেক টিমকে আপনি অলরেডি নিউজ দিয়ে দিলেন, এই জিনিসটা আমরাও আমাদেরও মানে এটা একটা কৌশল, এটা একটা কৌশল, এটা একটা ফাউল কৌশল। যেটা আমরা দেখেছি, এটা এবং একটা এটা নিয়ে কৌশল। বিশ্ব মিডিয়াও লিখছে যে আসলে অনেক এটাও রেসলিং। এটার রিজন বললাম না, এটা রিজন হচ্ছিল মাঠের বাইরে মাঠের ভিতরে আপনি কার এগেনস্টে খেলছেন, এই যে মাঠের বাইরে যে বার্তাগুলি দিল, এই বার্তা মানে সব কিছু মিলেই একটা জায়গায় এই ম্যাচে একটা সময় মনে আমি পার্সোনালি বলেছিলাম, আই থিঙ্ক হাবিব ভাই একমত হবে নাকি, এই ম্যাচ বোরিং ম্যাচ হবে। কেন বোরিং হবে? দুইজনই গোল রিসিভ করতে চাবে না। কথাটা বুঝতে পারছি? এই ধরনের একটা ম্যাচ হওয়ার কারণ এই জায়গা হবে মারামারি হবে, খেলার থেকে বেশি আউট অফ দ্য টাইম থাকবে, ঝামেলা। তারপর হলো স্লো খেলবে, কাউন্টার অ্যাটাকও ফার্স্ট, কেউ গোল করতে চাইবে না, কেউ গোল করতে চাইবে না, গোল খাইতে চাবে না, গোল করতে না, গোল খাইতে চাবে না। তো যখন আপনারা দুটো টিম গোল খেতে চাবে না, তখন কিন্তু ওই বল আপনার ডিফেন্ডিং এ আইসা ওই আস্তে আস্তে স্লো বিল্ড আপ দুইটা খেলে। বাট ইংল্যান্ড 1-0 এগিয়ে গিয়ে আসলে ফুটবলটা ওপেন করে দিল, তারা ডিপ ডিফেন্ডিং এ গেল, বল উইন করার পর 3টা টাচও ভালোভাবে করতে পারে নাই, এভাবে 45 মিনিটস রাখতে পারে নাই, একজনের কাছে হার মানতে হলো। আর আই থিঙ্ক ফুটবল এইরকমই খেলা, বডি কন্ট্যাক্ট হবে, স্লেজিং হবে, মাঠে ফাইট হবে, কিন্তু রাফ ট্যাকেল হবে না। ব্যাড ট্যাকেল হলে তো আপনি রেড কার্ড খাবেন, অলরেডি 4-5 জন ইয়েলো কার্ড। এটা কিন্তু ব্যাড সিগন্যাল, আপনার ফার্স্ট হাফে 3-4 জন ইয়েলো কার্ড, সেকেন্ড হাফে যায় যদি আপনি রেড কার্ড ইস্যু করে হয়। সব কিছু মিলে আমি মনে করি যে ম্যাচটা আসলে উত্তেজনা, মাঠের বাইরে মাঠের ভিতরে সব জায়গায়। জিতার পরও আপনি আনন্দ, মানে ম্যাচ শেষের পরও ম্যাচ শেষের পরও কিন্তু এক ধরনের ফাইট হয়েছে বার্লিংহামের সঙ্গে, একটা জুনিয়র প্লেয়ারের সে ঘাড়ে হাত দিল। মানে নর্মালটা হচ্ছিল আপনাকে বুঝতে হবে ম্যাচের পর যখন ফাইট হয়েছে আপনাকে বুঝতে হবে এটা ইগো নিয়ে এখানে সবকিছু হচ্ছে। আই থিঙ্ক এই ইগোতে আর এই সব কিছুতে আর্জেন্টিনার জয় হয়েছে। আর পুরনো একটি বিষয় তো আছে, ফকল্যান্ড নিয়ে যে সবকিছু নিয়ে রাজনীতিক সবকিছু নিয়ে ইংল্যান্ডের সঙ্গে দেখেন, আর্জেন্টিনা ম্যাচ জেতার পর, যে কোনো ম্যাচ জেতার পর রেফারির ইস্যু নিয়ে শুধু ইংল্যান্ড মিডিয়া এই কথা বলছে, অন্য কোনো মিডিয়া কিন্তু এভাবে তুলে ধরে না। তাহলে দ্যাট টাইপ সিগন্যাল হচ্ছিল আপনার সঙ্গে তার ওই জায়গায় দেখা হয়েছে, বাট আপনি জিততে পারলেন না। জি, আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আমাকে প্রজেক্টে বিরতিতে যেতে হচ্ছে। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এবং জনপ্রিয় ফুটবল বিশেষজ্ঞ হাবিবুর রহমান। আমি হাবিবুর রহমানকে দিয়ে শুরু করতে চাই। আপনি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, সেটি আমরা সবাই জানি এবং আপনার কথায় আমরা সেটি পরিষ্কার। দুই দলের ফুটবলকে যদি আমি অ্যানালাইসিস করতে চাই, আর্জেন্টিনা এবং স্পেনের, সেক্ষেত্রে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা আসলে একই ঘরানার ফুটবল। দেখেন, আর্জেন্টাইন ট্যাঙ্গো, যেটাকে কিনা মানে কিছুটা বলা হয় যে যোগবর্ণিত, মানে সুন্দর ফুটবল, ছোট পাসের সুন্দর খেলা। তো এই ট্যাঙ্গোটার আপগ্রেডেড ভার্সন হচ্ছে টিকি টাকা। টিকি টাকাও এখন এক্সেন্সে যোগবর্ণিত, অর্থাৎ সুন্দর ছন্দময় ফুটবল, আপনি বিল্ড আপ করে 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 সুন্দর খেলে মানে এটাকে বলে আই সুদিং ফুটবল। তো আর্জেন্টিনা কিন্তু আই সুদিং ফুটবলের অরিজিন, এখান থেকে আপগ্রেডেড হয়ে কিন্তু স্প্যানিশ টিকি টাকাটা আসছে। স্প্যানিশ টিকি টাকার সাথে যুক্ত হয়েছে টোটাল ফুটবল, মানে ক্রুইফের টোটাল ফুটবল, তো যেটা আপগ্রেডেড হয়ে টিকি টাকাতে রূপ নিছে। মূলত এই ট্যাঙ্গো থেকেই এটার অরিজিন ধরা যায়, মানে ট্যাঙ্গো থেকে আসা অরিজিনটাই আর্জেন্টাইন ছন্দময় ফুটবল। তো সবচেয়ে সুবিধাজনক হয়েছে কি, আর্জেন্টিনার বিগেস্ট স্টার যাকে কেন্দ্র করে এই খেলাটা রচিত হয়, সে ট্যাঙ্গো থেকে টিকি টাকা ওই পর্যন্ত পুরা সিস্টেমটারই কানেক্টর। সো দুইটা সিস্টেমকে যে আসলে জোড়া লাগাইছে সে হলো লায়নেল মেসি। এখন সে এটাও জানে ওটাও জানে। এবং আর্জেন্টিনা ফুটবলে, মডার্ন ফুটবলের ছাপটা আসলে কোত্থেকে আসছে, মানে আর্জেন্টিনার ইউরোপিয়ান অ্যাডাপ্টেড স্টাইলটা হলো নিয়ারলি বার্সেলোনা স্টাইল, যে সাফোকেটিং ফুটবল খেলাবে, অর্থাৎ রক্ষণ করলে রক্ষণে সাফোকেট করবে, যে অপোনেন্টকে জায়গা দেবে না, আর যদি অ্যাটাকে যায় অ্যাটাকে সাফোকেট করাবে। আর্জেন্টিনা ওই জিনিসটাই, ওই দুইটা মডেলই, যখন ডিফেন্স করে তখনও সাফোকেট করায়, নিজেরাও সাফার করে, অপোনেন্টকেও করায়, মানে গোল করতে দেয় না। আবার ধরেন এবার হয়তো গোল করতে না দেওয়ার প্ল্যানটা অতটা সাকসেসফুল না, শুধুমাত্র আর্জেন্টিনার ফুলব্যাক উইকনেসের কারণে। যদি ফুলব্যাকটা 22-এর মতো ফর্মে থাকতো, তাহলে আর্জেন্টিনা এই টুর্নামেন্টে ওই স্পেনের মধ্যেই কম গোল খাওয়া দল হইতো। মানে ফুলব্যাক প্রবলেমের কারণে আর্জেন্টিনা গোলগুলো, বেশিরভাগ গোলই ফুলব্যাকের, কিন্তু স্পেন গোল কম খাইছে, ফুলব্যাক ভালো।
তো আবার ধরেন এইসব স্পেনের যে ফুলব্যাক, আমি মনে করি যে দে আর নো ম্যাচ ফর লায়নেল মেসি। সো এইখানেই আসলে এখন ধরেন কুকুরে অনেক বেশি ওভারল্যাপ করে, পেদ্রো পোরো ওভারল্যাপ করে, এই মেসি হচ্ছে উইং শিফট করে মাঝে মাঝে, মানে ইয়া করে। এই সিচুয়েশনগুলোতে যখন ওরা পজিশনালি এক্সপোজ হয়ে যাবে বা মেসি যখন ওদের পেছনে বল রিসিভ করবে, তখন ব্যাপারটা অনেক ডেঞ্জারাস হয়ে যাবে। আবার ধরেন ওরা যেই পরিমাণ স্বাধীনভাবে উপরে উঠে, মেসিকে পাহারায় রাখা অবস্থায় তো এত স্বাধীনভাবে উপরে ওঠা পসিবল না। মানে এই ব্যাপারটাতে তো এখন দুই সুন্দর ফুটবলের দেখা হচ্ছে। রেজাল্ট যাই হোক না কেন, এই ফুটবল ম্যাচটা অনেক এনজয়েবল হতে যাচ্ছে এবং দুই দলই বেশ ভালো চান্স ক্রিয়েট করবে। যাদের ফিনিশিংটা টপ নচ আসবে তারা হচ্ছে উইনার হবে। এই ক্ষেত্রে বলা যায় যে ফিনিশিং বা কোয়ালিটির দিক থেকে, ফিনিশিং কোয়ালিটি এন্ড প্রোডাক্টে আসলে এই মুহূর্তে আর্জেন্টিনা স্পেনের চেয়ে অনেক বেশি আগানো। এক্সজি কম কিন্তু গোল বেশি, এন্ড প্রোডাক্টটা বিবেচনা করলে দে আর ভেরি গুড। আমি ব্রাজিল সমর্থকদের জন্য একটি আপনার কাছে জানতে চাই যে আসলে ব্রাজিলের ফুটবলের এই অবস্থা কেন চলছে? আমরা কয়েকটা বিশ্বকাপ ধরেই দেখছি যে আমি আসলে নিচের দিকে যাচ্ছে। এই ব্যাপারটা বলতে চাচ্ছিলাম যে আর্জেন্টিনা মডার্ন ফুটবলে বেঁচে থাকার জন্য ল্যাতিন থেকে একমাত্র দল যারা মডার্ন মানে লাতিনের ফুটবলটাকে এখন রিপ্রেজেন্ট করছে। এই কাজটা ওই সময়টা থেকে মানে 98-2 ওই সময়ের আশেপাশে আসলে ব্রাজিল করতো। কিন্তু এরপরে ব্রাজিলের কি হইল? ব্রাজিলের ওই ব্যাচটা ছিল জেনারেশনাল ব্যাচ। এরপরে যে ব্রাজিল ট্যালেন্টেড ফুটবলার পায়নি তা না। ব্রাজিলের প্রবলেমটা হচ্ছে ব্রাজিলের আগের তারকারা অনেক লম্বা সময় ব্রাজিলিয়ান লিগে খেলতো, তারপরে ইউরোপে আসতো। এখন 15, 16, 17 হইলে ব্রাজিলের কোনো একটা ইয়াং ট্যালেন্ট ইউরোপে চলে আসছে। আমি এনরিককে দিয়েই বুঝাচ্ছি। এস্তোভাও উইলিয়ান এই প্লেয়ারটার মধ্যে নিয়ারলি মেসি কোয়ালিটি আছে। মানে চেলসিতে যার ট্রান্সফার হয়েছে, এখন ইনজুর্ড হয়ে বসে আছে, এই ওয়ার্ল্ড কাপে আসতে পারেনি। একদম নিয়ারলি মেসি কোয়ালিটির প্লেয়ার আছে, সে বা পায়ের প্লেয়ার এবং সে ওই ইনসাইড বক্সে ওইভাবেই ঢুকে। শর্ট, টেকনিক, পাসিং অনেক কিছুতে মিল আছে। এই প্লেয়ারটা যদি ব্রাজিলিয়ান লিগে একটু ভালো নার্সার হইতো বা মেসি স্টাইল টিম, লেটস সে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, তাহলে ক্লাব সিলেকশন ভুল হয়েছে, চেলসিতে গেছে, এটা একটা বড় ব্যাপার ফ্যাক্টর। এবং এই প্লেয়ারটা এখন কিসের নাগাল পেয়ে গেছে? মানে আপনার ব্রাজিলিয়ান লিগে এই ধরনেরই একটা ব্যাপার আইন থাকা উচিত যে 20 বছরের আগে কেউ জানি ইউরোপ যাইতে না পারে, তাহলে ওখানে স্ট্রাগল করে করে পুড়ে যেই সোনা খাটি হয় ওইটাই মানে ইয়ে আর কি স্ট্রাগল। তো ধরেন ভিনিসিয়াস কত আর্লি এজে মাদ্রিদে চলে আসে, এখন টাকা আর টাকা। ধরেন এনরিক কত আগে সান্তোস থেকে সবাই শুরু করতো। হ্যাঁ, তো এই যে স্টার্টটা, এবং নেইমারও একটা লং পিরিয়ড সান্তোসে নিজেরে প্রমাণ করার পর বার্সেলোনায় আসছে। ওই মানে ব্রাজিলিয়ান লিগে এক সিজন ভালো গেলেই ইউরোপিয়ান টিমগুলো যায় ওখানে বসে থাকে, কারে আনা যায়, ট্যালেন্ট কারে নেওয়া যায়। তো এটা ইউরোপের জন্য ভালো হয়েছে কিন্তু ব্রাজিলের জন্য খারাপ হয়েছে, যার কারণে আফটার 2002 মেবি প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে ব্রাজিল কোনো না কোনো ইউরোপিয়ান অপোনেন্টের সাথেই বাইর হয়েছে। মানে কোইন্সিডেন্সটা দেখেন। তাইলে ইউরোপ থেকে এখন কোচ নিছে যে এই জিনিসটা যাতে ফিক্স করা যায়। এখন ওই কোচও পলিটিক্যালি কতটুকু কাজ করতে পারবেন, ফার্স্ট সিজনটা তো হয়তো ওইরকম ভালো যাবে না, এবং কিছু ব্যাপারে ডিসিশনও আছে, নেইমার সহ কিছু ডিসিশন ইস্যু আছে, কিন্তু টিম কিন্তু গোছায় উঠছিল। ব্রাজিল নরওয়ের সাথে না হারলে হয়তো ইংল্যান্ডকে হারায় সেমিফাইনাল খেলতো আর্জেন্টিনার সাথে, হতেই পারতো এটা। মানে ওই টিম, ওই ট্যালেন্ট, ওই স্ট্রাকচার সবই ছিল, শুধুমাত্র প্রপার স্পোর্টিং প্রজেক্ট, নার্ভ, জার্সির প্রতি টান। আপনি তাড়াতাড়ি ইউরোপিয়ান ক্লাবে এসে টাকার নাগাল পায়ে গেলে ওই জার্সির জন্য কান্নাকাটি কেন করবেন? হাইরে যায় 2-4 দিন পরে গার্লফ্রেন্ড হয়ে ঘুরবেন, আর নেইমার হাইরে যায় জুয়া খেলতে চলে গেছে। ওই যে ফিলিংটা, ওই যে আর্জেন্টিনার শার্টের জন্য ফাইট করে, মেসির জন্য ফাইট করে। এই ম্যাচ জিতার পরে গুলিয়ানো সিমিওনে লিটারালি কান্না করতেছে যে সে আমাদের জন্য ফাইট করতেছে, আমরা তার জন্য জীবন দিতে চাই। আর্জেন্টিনা খেলে এই ওয়েতে, ইমোশনালি, সাইকোলজিক্যালি, মানে একটু স্পিরিট। হ্যাঁ, কিন্তু ব্রাজিল ওই স্পিরিচুয়াল দিকটা উঠাই আনতে পারতেছে না। ব্রাজিলিয়ান ফুটবল হলো, ফুটবলটা পূজা করা হয়তো, এখনো করা হয়। গ্রাউন্ড লেভেল থেকে, স্ট্রিট থেকে পোলাপাইন গরিবি দূর করার একমাত্র উপায় মনে করে বাংলাদেশে যেমন শিক্ষা, ব্রাজিলে হলো ফুটবল। তো যখনই হচ্ছে গিয়ে একটু ট্যালেন্ট, একটু লাইমলাইট আসে, তখনই ওই টাকাটাই ফ্যাক্টর হয়ে যায়। সো সেক্ষেত্রে ব্রাজিল ফেডারেশনের এগায় আসা উচিত ট্যালেন্টেড ফুটবলারদেরকে যেই ফুটবলিং এইড দেয়া, ক্লাবের বাইরে ক্লাবগুলোর বাজেট বাড়ানো, স্ট্রাকচার ঠিক করা, এই কাজটা করলে হয়তো ব্রাজিল আবার ওয়ার্ল্ড স্টেজে ব্রাজিলের মতো করে ব্যাক করবে। ব্রাজিল ব্যাক করলে কি করতে পারে এটা আমরা সবাই জানি। জি, ইন্ডিভিজুয়াল প্লেয়ার ব্রাজিলে বেশি, টিম গেম খেলাটা তাদের, ইউরোপিয়ান টিমগুলি যেভাবে টিম গেম খেলে,
সবাই মিলে কখন অ্যাটাক করতে হবে, কখন ডিফেন্ড করতে হবে, কখন কী করতে হবে, এটা ব্রাজিলিয়ানদের মধ্যে আনতে হবে। এখন ওয়ার্ল্ড ফুটবল এত পরিমাণ ফাস্ট হয়েছে, ওয়ার্ল্ড ফুটবল এত পরিমাণ স্পিডে হয়, আপনার টিম গেম করতে হবে, কখন কার সঙ্গে যেভাবে হোক আপনি একই লেভেলে একই স্টাইলে খেলতে পারবেন না। আপনি তো স্পেন না, সেটা কি কৌশলের অনেক কিছু না, কৌশলে না, যে ওই টিমে ইন্ডিভিজুয়াল, আপনি ব্রাজিলে যদি এখনও খুঁজেন ব্রাজিলে যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার বেশি, নট টিম গেম। এই যে কিছুক্ষণ আগে বললো না, একজন আর্জেন্টাইন একটা প্লেয়ার কার জন্য খেলছে? লিওনেল মেসির জন্য। এই যেদিন এই জিনিসটা আসবে, যখন ব্রাজিলিয়ানরা সবাই যদি এই ওয়ার্ল্ড কাপটা নেইমারের জন্য খেলতো, তারা নেইমারকে ওয়ার্ল্ড কাপ জিতাবে এই চিন্তা করে যদি নেইমারের জন্য খেলতো, রেজাল্ট অন্য ইস্যু হইতো দল হিসেবে তখন। আপনি ওই বললো নরওয়ের সঙ্গে যদি আপনি পার পেতেন, আপনি ইংল্যান্ডকে হারানোর মতো ক্যাপাবিলিটি আপনার ছিল। আসলে নরওয়ে ব্রাজিলের সঙ্গে হারে, ব্রাজিল তাদেরকে ওয়েলকাম দিয়ে ম্যাচটা জিতে দিল, সুযোগ দিল, পেনাল্টি মিস করলো, গোল মিস করলো, এতগুলি মিস করলে আপনাকে সাফার হইতেই হবে। ওই জায়গাটুকুতে যে আপনি সাফার হবেনি, যেটা ইজিপ্টের সঙ্গে আর্জেন্টিনা কিছুটা সময় পড়েছিল, 2-0 পিছিয়েছে, পেনাল্টি মিস করছে, গোল মিস হচ্ছে, গোলকিপার সেভ দিচ্ছে, বাট আপনি যে কীভাবে কামব্যাক করবেন, ওই লিওনেল মেসি ছিল। তাই মামুন ভাই, আমি এই সুযোগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনিও একসময় বিকেএসপি থেকে উঠে এসেছেন, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। আমাদের পরবর্তী পাইপলাইনের ফুটবলারদের কী অবস্থা দেখছেন, বা বিকেএসপি বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন ফুটবলার কোথায়? দেখেন, আমরা সবাই একাডেমি করতে দৌড়াদৌড়ি শুরু করছি। এখন ফুটবল ফেডারেশনের আশেপাশে আপনি প্রত্যেকটা জায়গায় যাবেন, বাংলাদেশে প্রচুর একাডেমি আর একাডেমি, কিন্তু একাডেমি কি গুলি কি রিয়েল একাডেমি নাকি? আমরা 3 স্টার দিই, 2 স্টার দিই, তাদের নিজস্ব মাঠ আছে, তারা নিজস্ব সুন্দর গ্রাউন্ড আছে, যে জায়গায় পাচ্ছে বালুর মাঠে খেলছে, এই জায়গায় খেলছে। বাট একাডেমি বাংলাদেশে ওয়ান অফ দ্য আমাদের সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য টপ একাডেমি বাংলাদেশে বিকেএসপি। আপনি জাস্ট ওই জায়গাটুকুতে শিফট হন। বাংলাদেশের বিকেএসপি কয়টা বিভাগে আছে? চট্টগ্রামে আছে, ঢাকায় আছে, সিলেট আছে, এরকম 4-5টাই, খুলনা আছে, এরকম 4টা বিশাল বিকেএসপির একাডেমি আছে। আপনি যদি ওই যে স্পেনের যে একাডেমি থেকে সবাই উঠে আসা, ওই জায়গাটুকু যদি বিকেএসপিতে যদি আপনি একাডেমি ভিত্তিক ওখানে যদি আপনি প্রেশার করে বিএফএফের সঙ্গে বিকেএসপি একটা গুড রিলেশন তৈরি করে ওই জায়গার প্লেয়ারগুলিকে নার্সিং করে দেন আপনি ক্লাবগুলির সঙ্গে তাদের একটা রিলেশনশিপে নিয়ে যাওয়া, ক্লাবগুলিতে জুনিয়র, প্রত্যেকটা ক্লাবে জুনিয়র টিম করে খেলানো, প্লেয়ার তো আসবে। ওইটার সঙ্গে সঙ্গে আদার্স ডিস্ট্রিক্টগুলিতে প্লেয়ার উঠে আসা। কারণ বিকেএসপি হচ্ছে আপনি ডিসিপ্লিন একটা জায়গা, কখন খাবেন, কখন পড়বেন, কখন পড়াশোনা করবেন। হাইবে একটা সুন্দর কথা বলছে, এডুকেটেড। আমরা প্লেয়ার হইতে হলে এডুকেটেড প্লেয়ার লাগবে, বই পড়ে এডুকেটেড না, জানতে হবে ফুটবলটাকে। আমাদের দেশে এডুকেটেড প্লেয়ার খুব কম। আপনি যখন এডুকেটেড হবেন প্লেয়ার ফুটবল, তখন আপনার জন্য যে কোনো বিদেশি কোচ দেশে আসলে সেটা কি তৈরি করবে নাকি জন্মগতভাবেই? না, জন্মগতভাবে তো কেউ তৈরি করতে হয়। আপনার ট্যালেন্ট কি আছে, আপনি সেটাকে কেমনে নার্সিং করবেন, নার্সিংটা করবে কে? আপনার ট্যালেন্টকে নার্সিং করবে কে? এই যে সংস্থা, অ্যাসোসিয়েশন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জেলা অ্যাসোসিয়েশন আছে, ওই জায়গাগুলিতে আপনাকে ওই ভিতরে একদম ইনসাইডে যায় কাজ করতে হবে। সেই কাজগুলো কি হচ্ছে না ঠিক মতো? সেই কাজগুলি তো আমি না সেই কাজগুলো এখন হলে তো আপনার প্লেয়ার নিয়ে আপনার কোনো ঘাটতি থাকতো না, আপনার পাইপলাইনে প্রচুর প্লেয়ার থাকতো। লিগ হচ্ছে প্রত্যেক বছর, কারণ প্রফেশনাল লিগ চলতেছে। লিগের বাইরেও কি ক্লাবগুলির জুনিয়র টিম আছে? খুঁজে দেখেন। প্রত্যেকটা টিমের কি নিজস্ব মাঠ আছে? খুঁজে দেখেন। প্রত্যেকটা টিমের নিজস্ব একাডেমি আছে? খুঁজে দেখেন, পাবেন না। তাহলে আপনি কোন দেশে বাস করতেছেন? কোন স্পোর্টস নিয়ে আপনি কথা বলতেছেন? না, আমরা তো ফুটবল বিশ্বকাপ আসলেই আমরা আশা করি যে আমরা আসলে পছন্দের আবেগের জায়গা থেকে আমাদের ফুটবল এখন আমি মাঝে মধ্যে আমি বারবার যে কোনো মিডিয়াতে গেলে বলি, আমরা আসলে বাংলাদেশটা হইতে হবে, ফুটবল যদি উন্নতি করতে চান ফুটবল কালচার আসতে হবে। চায়ের দোকান, রাস্তাঘাটে, এটা আমাদের দেশের বলতে আমাদের কালচারটা ফুটবল কালচার হইতে হবে। কোনো জায়গায় আপনি কথা বলতে আগে ফুটবলের উন্নতিটার দিকে চিন্তা করতে হবে। বাজেট কি, ডিমান্ড কি, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট কি,
গভর্নমেন্ট কি কি সাপোর্ট দিবে, ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি গভর্নমেন্ট সাপোর্ট। যে গভর্নমেন্ট আসুক, আগে আপনি কালচারটাকে তৈরি করেন, ক্লাবগুলিকে কিভাবে আনা যায়, ক্লাবগুলিকে কিভাবে আয়ত্তা নিয়ে আসা যায়, ক্লাবগুলিকে কিভাবে নার্সিং করা যায়, দেন প্লেয়ারদের ধরেন। আপনার 6 বছরের বাচ্চা যখন মাঠে খেলা শিখতে যাবে একটা বিগেস্ট একাডেমিতে পরিবেশ দেখে, আপনি তার পরবর্তী 6 বছর পর আপনি তাকে কই দেখছেন, সে কিন্তু এডুকেটেড হয়ে গেছে, কি ফুটবল এডুকেটেড। তা এই ধরনের জিনিস আপনাকে তৈরি করতে, আমাদের দেশের বেশিরভাগ প্লেয়াররা ন্যাশনাল টিমে বলেন ক্লাবে খেলে 20 বছরের পর, সে 20 বছরেতে স্ট্রাগল করতে করতে তার 20 বছর হয়, তারপর 4-5 বছর চলে যায় তার ক্লাব লেভেলে। আর অন্য দেশে দেখেন 16 বছর বয়সে সে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগের টপ প্লেয়ার হয়ে আসতেছে। তাহলে 3 বছর পর 19-20 বছর, আজকে ইয়ামাল ওয়ার্ল্ড কাপ খেলতেছে 19 বছর বয়সে। 20-এর পর তো তারা সবাই সুপারস্টার। আর আমরা আমাদের দেশে ন্যাশনাল টিমে ঢুকে 28-29 বছর বয়সে। এখানে ধরেন এখানে আরেকটা ব্যাপার আছে, যদি আমি মামুন ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ধরেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক ফ্যাসিলিটি অনেক কম, বাজেট কম। তো এই জায়গাগুলোতে আসলে ফুটবলটাকে বাণিজ্যিকীকরণ করা হয় না। পাড়া মহল্লায় 2-3 হাজার টাকায় টুর্নামেন্ট দেয়, পাশের এলাকার ভালো প্লেয়াররা 2-3 লাখ টাকা দিয়ে হায়ার করে নিয়ে আসে। মানুষের মধ্যে ওই আগ্রহ আছে। এমনই হয় আমার এলাকায় করিম মাঝি ধরেন দল দেয়, দিয়ে মানে টুর্নামেন্টের প্রাইজ মানি হলো 10,000 টাকা, সে খরচ করে 10 লাখ, সে একটা নদীর নৌকার মাঝি, পুরো সিজন টাকা কামাইছে ফুটবলে। তাহলে আবেগ আছে। ক্লাব কালচার যদি আমি সিটি বা ডিস্ট্রিক্ট পর্যায়ে নিতে পারি, সেজন্য আমার স্টেডিয়াম লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে, এখানে আগায় আসতে হবে গভর্নমেন্টকে। তাহলে লিগগুলা আমাদের তো ভালো মাঠও নেই, যেটা আমি ধরেন শুনি তাহলে সেকেন্ডারি লিগ এবং ফার্স্ট লিগ, এই ধরেন একটা হলো সেকেন্ডারি ডিভিশন যেখান থেকে প্লেয়ার উঠে আসবে, আর ফার্স্ট লিগটা জমজমাট হবে। ফার্স্ট লিগে এবার ঢুকবে কে? ব্র্যান্ড স্পন্সর, মানে মানে বিজনেস যখন প্রবেশ করবে তখন এটা হয়ে যাবে পেশাদার লিগ। পেশাদার লিগের এখন আমাদের পেশাদার লিগ চলে ডোনেশনে, কিন্তু তখন চলবে মানে ইনকামে যখন চলবে তখন প্লেয়াররা বেতন পাবে। আর যখন প্লেয়াররা বেতন পাবে তখন আর এটাই তো চাকরি, খেলাই জব। আমি খেলে মাসে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করতে পারি। ক্রীড়াই কিন্তু মেন পেশা। আপনি যদি ক্রীড়াকে পেশা নেন, ক্রীড়াই কিন্তু মেন পেশা। এই জিনিসটা যখন হবে তখন মনে করেন যে গ্রাউন্ড থেকে মানে ফুটবলার পাওয়া শুরু হয়ে যাবে। এবার গ্রাউন্ড থেকে ফুটবলার পাওয়ার জিনিসটাকে আরেকটু স্ট্রঙ্গার বানানো যায় কিভাবে? যেমন ধরেন বার্সেলোনা বিভিন্ন পিছিয়ে পড়া কান্ট্রিতে একাডেমি দেয়। যদি আমরা গভর্নমেন্ট থেকে সরাসরি অ্যাপ্রোচ করি, বার্সা একাডেমি এখানে বাংলাদেশে হওয়ার পসিবিলিটি আছে। এরপরে ধরেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রতি আমাদের সমর্থকরা এবার যে ক্রেজ দেখাইছে, ব্রাজিল আর্জেন্টিনা থেকেও টেকনিক্যাল ফুটবলিং সাপোর্টটা নেওয়া যায় এএফএ অথবা ব্রাজিলিয়ান ফেডারেশনের সাথে একটা চুক্তি করে, যে মাসে বা বছরে 2 একবার আমাদের এখানে আপনারা একটা ক্যাম্পেইন করে যান, 2 বছর 3 বছর মানে 1 মাসের লম্বা একটা ক্যাম্পেইন চালাই দিয়ে যান, যেখানে ট্যালেন্ট হান্টিং চলবে, আপনারা ট্যালেন্ট খুঁজবেন, এর মধ্যে স্পার্ক আছে, তারপরে তার ফুটবল টেকনিক্যাল এডুকেশনের বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে যান, এবং ওদের সাথে একটা কোলাবোরেশন হইতে পারে যে ওরা যা কিছু ব্যবহার করে বা যে ধরনের টেকনিক ইউজ করে ওই জিনিসগুলোর একটা এডুকেশন পারপাস এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যেতে পারে। সো আর্জেন্টিনাকে অ্যাপ্রোচ করলে আমার মনে হয় এটা সহজে পাওয়া যাবে, কারণ আর্জেন্টিনারে আমরা কাতারে যে সাপোর্ট দিছি, ইভেন ইফ এবার যেটা দিছি, এটা আর্জেন্টাইন মিডিয়া, গ্লোবাল মিডিয়া এটা চলছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এই ফাঁকে একবার আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 টিমের আনছিলাম, পরে ওরা কয়েকদিন হোটেল ভাড়া, বিমান ভাড়ার জন্য যেতে পারে না। তো আমাদের নিয়তে অনেক বড় আপগ্রেড লাগবে, আমাদের নিয়ত পরিষ্কার করতে হবে। প্রবলেম হলো কি, আমি আপনাকে এবং আমাদের আসলে প্রপার বাজেট করতে হবে। আমাদের কাছে স্পন্সর হলো মেইন ইম্পর্টেন্ট জিনিস। এডিডাস, নাইকি, এই ধরনের স্পন্সররা যখন আপনার দেশে আসবে, আপনাকে লিভারপুল একাডেমি করতে হবে। লিভারপুল একাডেমির মানুষ আসছে, 1 সপ্তাহ ছিল, চলে গেছে। এই দেশে লিভারপুলের একটা শাখা একাডেমি করতে হবে, বার্সেলোনার শাখা একটা একাডেমি করতে হবে, যাদের একাডেমি খুব স্ট্রং নিচ থেকে। এই যে 6-7টা একাডেমি যখন বাংলাদেশে হবে, এখানকার যখন জুনিয়র বাচ্চারা, আপনার ছেলে, আমার ছেলেকে আমি এই পেশায় কেন দিব, যখন দেখবো এই পেশা তার জন্য তার লাইফ সে করে নিতে পারবে, যখন দিবেন, এই বাচ্চারা যখন ট্রেনিং স্টার্ট করবে 6-7 বছর বয়সে, তাদের যখন এই জায়গা থেকে ইউরোপে যাওয়ার একটা সুযোগ চলে আসবে। একাডেমিগুলো হলে তো আমরা একসময় ছোটবেলা ফুটবলার হতে যেতাম, কিন্তু বাবা মারা বলতে ফুটবলার হয়ে কি হবে, কিছু তো জাতীয় দলে না খেললে তো জাতীয় ফুটবলারদের ইনকাম সোর্সটা কি, এটা স্টিল নাও কেউ জানে না। এখনকার ক্রিকেটারদের একটা ইনকাম সোর্সের সম্পর্কে আপনার একটা ধারণা আছে,
গভর্নমেন্ট তাদের স্যালারি দেয় এত টাকা, ফুটবলের গভর্নমেন্ট কিন্তু ফুটবলারদের স্যালারি দেয় না। লাস্ট আই থিঙ্ক পারফর্ম করার জন্য প্রত্যেক মাসে 1 লাখ করে আমাদের বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ওই যেটা উনি তো বললাম ফুটবলের সঙ্গে ছিলেন, কিছু না ওনার আন্ডারে আমরা খেলছি, উনি আমাদের ক্যাপ্টেন ছিল উনি যখন ন্যাশনাল টিমে খেলছে 2007-এ। তিনি নিশ্চয়ই ভালো, উনি অলরেডি উনি অলরেডি ন্যাশনাল প্রত্যেকটা প্রত্যেকটা খাতে ক্রীড়ার যারা খেলাধুলায় ধরেন সুইমিং বলেন, লং টেনিস বলেন, বাস্কেটবল বলেন, হকি বলেন, প্রত্যেকটা এরকম বাংলাদেশের ফুটবল টিমকে উনি 1 লাখ করে মাসে স্যালারি দেয়। আই থিঙ্ক যারা ভালো রেজাল্ট করছে ন্যাশনাল টিমের প্লেয়ার 23 জন 6 মাসের জন্য, এবং 6 মাস পর যদি আবার ভালো রেজাল্ট করে এটা রিনিউ হবে, নাইলে এটা স্টপ হবে। আই থিঙ্ক এই ধারণা এটাই, এই যে আপনার এই যে পেশা নেশা থেকে তো পেশা হয়, আমাদের তো আসলে খেলাটা নেশা ছিল, তারপরে সে পেশা। তা আপনাকে বললাম এই যে একাডেমিগুলি যদি আপনার ঠিকভাবে বাইরের দেশের একাডেমিকে যদি আপনি বাংলাদেশে করতে দেন, এই যে এত পরিমাণ প্লেয়ার, এত বাচ্চারা এখন সব জায়গায় একাডেমি যায় না, ওখানে যাবে, ওখান থেকে যখন 2-4-5টা খেলার ইংল্যান্ডে লিভারপুলে যাওয়ার সুযোগ হবে, ম্যানচেস্টারে যাওয়ার সুযোগ হবে, তারা ওই জায়গায় ক্যাম্প করবে, ওখানে থাকবে, ওখানে খাবে, তাদেরকে ওখানে রাখা হবে। ওই প্লেয়ারগুলি যখন 8-10 জন যদি বছরে যায়, ওই 8-10টা প্লেয়ার যখন বাংলাদেশে পরবর্তীতে আসবে, তখনই কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়ে গেল, দেশের ইন্টারন্যাশনাল ম্যাচে আপনার রেজাল্ট পাওয়া শুরু হয়ে গেল। এখন হামজার মতো প্লেয়ার বাংলাদেশে আসছে, ইংলিশ লিগ খেলা, টপ লিগে খেলা একজন প্লেয়ার বাংলাদেশকে আসছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের পতাকা বহন করে সে বাংলাদেশ ফুটবলকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। হামজা, সুমিত, ফাহমিদুল, জায়ান, এই ধরনের প্লেয়ার বেশিরভাগ হামজার দিকে ফোকাসটা, কারণ হামজা লেস্টার সিটির মতো চ্যাম্পিয়ন, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন টিমের একজন প্লেয়ার। তা আপনাকে বুঝতে হবে এই যে রিপ্রেজেন্ট করা, এই যে আমাদের দেশকেও একটা উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া, ওখানে ধরে রাখার দায়িত্ব কার? হামজা তো 10 বছর 12 বছর খেলবে না, ওই যে এক জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, ওই জায়গায় স্টে করার দায়িত্ব তো আমাদের গভর্নমেন্টের, আমাদের বিএফএফ এর কাজ কিন্তু সবারই করতে হবে। আমরা দোষারোপ দিয়ে কিন্তু পার পেয়ে যাই, প্ল্যানিং করতে হবে। আমরা দোষারোপ করে পার পেয়ে যাই, কিন্তু পার পেলে হবে না। আপনাকে প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে ইমপ্রুভমেন্ট আসে কিনা সেটাও চিন্তা করতে হবে। আপনি এই বললাম না একাডেমিগুলি, মাঠে আপনি কোন জায়গায় ঘাটতি ফিল করতেন, কোন জায়গায় মনে হতো যে আমরা আসলে অন্যদের থেকে দেখেন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ যখন খেলতে যাই, তখন আমরা এক এনভায়রনমেন্টে খেলতে যাই, আমরা আরেক এনভায়রনমেন্টে ট্রেনিং করি। বাংলাদেশে আমাদের আগে অনেক সুযোগ সুবিধা কম ছিল। আপনি রিকভারি সেশন কি জিনিস, এটা মাঠের কথা আমরা শুনতাম। বাংলাদেশের ফুটবলে আসলাম একটি কথা বলছেন যে আমরা যখন বাইরে বিদেশের মাঠে খেলতে যেতাম, সেই মাঠের বাউন্স আর আমাদের দেশের মাঠের বাউন্স অনেক পার্থক্য। না, উনি তো বিএফএফ এর মেম্বার ছিলেন অনেক বছর, উনি কি চেষ্টা করেছেন? আমরা মুখে বলি, কাজে কেউ করি না। ওনারা বিএফএফ এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন, স্টিল না ওনারা স্পোর্টসের একটা ভালো জায়গায় আছেন। ওনারা চাইলে কিন্তু অনেক কিছু কাজ করতে হবে। আমি আইসা বললাম আপনার লাইভ প্রোগ্রামে যে এটা নাই, ওইটা নাই, এটা নাই, এটা সমাধান না, করতে হবে, এই জিনিসটা করে নিতে হবে, এই জিনিসগুলো নিজের আয়ত্ত আনতে হবে, দেন আপনি ইমপ্রুভমেন্ট দেশের ফুটবলের। কেন বলি যে হামজা এক জায়গায় নিয়ে গেল, ওই জায়গায় ধরে রাখার দায়িত্ব তো আমার না, ওটার জন্য তো অ্যাসোসিয়েশন আছে, ওটার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট আছে, এবং ওইটার জন্য কি করতে হবে, ওইটার নিচে যে পাইপলাইনগুলো ওগুলো কীভাবে স্ট্রং করা যায়, দেন আপনার চালু হবে দেশের ফুটবল। ওয়ার্ল্ড কাপ 4 বছর পর আসলে যেরকম আমরা আনন্দ করি, আপনারা আমাদের এখানে ফুটবলের পুরো সিজন জুড়ে আনন্দ, আপনারা আমাদের প্রোগ্রামে 1 মাসের জন্য ডাকেন, তখন 12 মাসের জন্য ডাকবেন। সেটি আমরা চাই সবসময় যে সব খেলা এগিয়ে যাক। আমি শেষের দিকে চলে আসছি, আমি হাবিবুর রহমানকে দিয়ে শেষ করবো। সার্বিকভাবে আমি যদি ওয়ার্ল্ড কাপ বলি বা বাংলাদেশের ফুটবল বলি, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এটি? আমরা কোথায় আছি বা বিশ্ব ফুটবল পাগল জাতি, এতে কোনো সন্দেহই নেই। ওয়ার্ল্ড কাপ আসুক আর যে এশিয়া মাপের যদি আমি যাই, এশিয়ার শ্রেষ্ঠত্ব, সেই ক্ষেত্রে আমাদের আসলে কি করা দরকার? সেটার জন্য আমাদের আসলে এশিয়াটিক প্ল্যানটাই শুরুতে করা দরকার, যে ঠিক আছে আমরা স্টেপ বাই স্টেপ যাই, আগে আমরা এশিয়াতে ডমিনেন্সের একটা রাস্তা তৈরি করি যাতে কোয়ালিফাইংটা সহজ হয়। ওয়ার্ল্ড কাপে একবার খেলে ফেললে ওই এক্সপিরিয়েন্সটা চলে আসবে। সেই জন্য বললাম না শুরুতে ইনফ্রাস্ট্রাকচার লাগবে, আমাদের টার্ফ, ওয়ার্ল্ড কাপের টার্ফ আর আমাদের টার্ফ মিলবে না, বলের বাউন্স মিলবে না। এই জন্য আসলে আমি শুরুতে যেটা বলি সেটা যে গভর্নমেন্ট যদি ওইভাবে এই প্রজেক্ট নিয়ে, ধরেন ক্রিকেট বোর্ডে মনে হয় কত 1000 কোটি বা 900 কোটির উপরে এফডিআর পড়ে আছে, এরকম 1000 কোটি টাকা। আরো বেশি কি তা আছে? একটা কোণে খুঁজে দেয়। এখন ধরেন
স্পোর্টসের সাইজ বিবেচনা করলে ক্রিকেট ফুটবলের কাছে হলো শিশু, মানে গ্লোবাল সাইজটা বিবেচনা করলে ফুটবলের কাছে ক্রিকেট হলো শিশু। কিন্তু আপনি সেই স্পোর্টসে এতটুকু দিলে আমার মনে হয় অর্ধেকটা, অ্যাটলিস্ট যদি অর্ধেকটা দিয়ে শুরু হয়, ফুটবলটাকে আগে বাড়ানো। গ্রামে গঞ্জে, বাংলাদেশের গ্রামে গঞ্জে কি ক্রিকেট, মানে ক্রিকেটের যে ক্রেজ, ক্রিকেট খেলার টুর্নামেন্ট দেন 10-20 লোকও দেখতে আসবে না। আপনি হাই স্কুল মাঠে একটা ফুটবল টুর্নামেন্ট দিয়ে দেখেন গ্যালারিতে জায়গা দিতে পারেন কিনা। তো তাইলে আপনি স্টেডিয়াম দেন, গ্যালারি দেন, পাবলিক টিকিট কেটে খেলা দেখবে, স্পন্সর যাবে, আস্তে আস্তে মানুষের আগ্রহ বাড়বে যে আজকে যাই একটা মজা পাইলাম। তাহলে হচ্ছে মানুষের এবং ইয়াং জেনারেশনের স্কিন আসক্তি কমে যাবে, মাদক কমে যাবে যদি ফুটবলের প্রসার করা যায়। পুরো ক্রীড়াঙ্গনটা না, আমরা তো একসময় স্টেডিয়ামে গিয়ে খেলা আপনি দেখছি। ক্রীড়াঙ্গন যদি আপনি ঢালাই ভাবে ধরেন সুন্দরভাবে আপনি সাজানো হয় যে সব চেঞ্জ হয়ে কলকাতায় যাবে। দেখেন ওই যে মোহনবাগান আর আবাহনী মোহামেডান মানি আমাদেরকে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে এখন ওই ক্রেজটা কোথায়? ক্রেজটা তৈরি করা সম্ভব, কারণ ওয়ার্ল্ড কাপ দেখেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি একটা খেলার একটা ক্লিপ ভাইরাল হয়ে গেলে, একটা পোলা সুন্দর ড্রিবলিং করছে, এটা মিলিয়নের উপরে ভিউ হয়ে যায়। তো তখন যখন এই মাঠেই খেলা হচ্ছে, এটা যখন মানুষ জানবে, মানে লোকাল তো যাচ্ছে, আবার ধরেন বাইরে থেকেও খেলা দেখতে আসবে, জেলা ভিত্তিক যদি দেন, এই জেলার দর্শক ওই জেলায় যাবে, ওই মানে একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, একটা সুন্দর প্রপার প্ল্যান করলে, সেকেন্ডারি লিগ দিয়ে চালু করলে দেশের নিম্ন পর্যায় থেকে ফুটবলার তুলে আনা সম্ভব। এবং যদি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ফুটবলারদের স্যালারি নিশ্চিত করা যায়, মিনিমাম স্যালারি, মানুষ 10,000-20,000 টাকা কামানোর জন্য গার্মেন্টসে জব করে, রাত দিন হাড় ভাঙা খাটুনি করে, ওভার টাইম করে। সেই ছেলেটা যদি এই টুকটের পায়, দেখা যাচ্ছে সে খুব ভালো ফুটবলার, কিন্তু সে গার্মেন্টসে জব করছে। সে যদি এটা টের পায় যে আমি 50,000 টাকা পাইতে পারি এবং আমি একটা স্পন্সর পাইতে পারি, আমি এইভাবে পেশাদার লিগে অনেক উপরে যাইতে পারি, আমাদের মেইন জিনিস কি সিকিউরিটির অভাব। বাস্তব জি। আমাদের বাস্তব হলো মানে সিকিউরিটি, financial freedom টা লাগবে। আপনি ফাইনান্সিয়ালি সিকিউরিটি না পাইলে আপনি তো সেটাই আমি গার্মেন্টসে বলছিলাম যে ওই ফুটবলার জিনিসটাই হয়ে কি আসলে করবে? গভর্নমেন্টের দিক থেকে যা বাজেট যদি আসে, তাহলে ফাইনান্সিয়াল একটা মডেল আসে। একটা মানুষ গার্মেন্টসে চাকরি করলে 15,000 টাকা পায়, সে যদি চিন্তা করে আমি 30,000 টাকা পাবো ফুটবল খেললে, তাহলে সে ফাইনান্সিয়ালি সিকিউরিটিটা পাইলো এবং তার বেস্ট পারফর্মটা আপনি তখনই দেখতে পাবেন, তোর মাথায় যখন তার প্রেশার থাকবে না। স্বপ্ন খালি দেখলেই হবে না, বাস্তবতা প্যাশনকে আসলে পেশা বানানো সম্ভব যদি সেখানে দেশ আগায় আসে, গভর্নমেন্ট আগায় আসে। আমরা তো কত আননেসেসারি মেগা প্রজেক্টেও টাকা খরচ করি আসলে। তো করি না, একদিন চেষ্টা করে দেখি না। বাজেটে যদি ফুটবলটা একটু আসে, এটাই সময় আসলে যখন একটা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইংল্যান্ডে ছিলেন, তিনি ফুটবল কালচারটা, সেখানকার ফুটবল দেখে কালচারটা আসছে, উনি নিশ্চয়ই জানেন। সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট কালচার আসলে ইংল্যান্ড। ওনার দিক থেকেই একটা ইনিশিয়েটিভ যদি আসে, আমার মনে হয় আমাদের দেশের ফুটবলের একটা গণজাগরণ তৈরি করা সম্ভব। এবং এটাও ওনার কাজের একটা রিমার্ক হয়ে উঠতে পারে যে বাংলাদেশে নতুন ফুটবল এনে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। জি, সেই প্রত্যাশায় আমরা রাখবো সবসময়, আগামী দিনগুলোর দিকেই তাকিয়ে থাকবো আমরা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।